আসসালামু আলাইকুম। সকলকে আরএল একাডেমির পক্ষ থেকে এবং ম্যাথ টিচিং হোমের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। চলে আসলাম আমাদের নিয়মিত ক্লাসে। আমাদের আজকের ক্লাস লেনদেন। তো প্রিয় শিক্ষার্থীরা, আপনারা হয়তোবা চিন্তা করতেছেন যে লেনদেন এত সময় লাগতেছে কেন। আসলে লেনদেন অধ্যায়টা যদি ভালোভাবে পড়া যায় তাহলে নবম দশম শ্রেণীর বইয়ের অর্ধেক এবং একাদশ শ্রেণীর দ্বাদশ শ্রেণীর প্রথম পত্রে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের 50% শেষ হয়ে যায়। এই অধ্যায়ে আমাদেরকে একটু সময় দিতে হবে এবং খুবই মনোযোগী হতে হবে। আমরা যদি বিষয়গুলো বুঝতে পারি, হিসাব বিজ্ঞানের যে পরবর্তী অধ্যায়গুলো আছে সেগুলো আমাদের জন্য অনেক সুবিধাজনক হবে বুঝতে। তো চলে যাই আজকের ক্লাসে। আমাদের মোস্ট ইম্পর্টেন্ট জিনিস লাস্ট ক্লাসে বলা হয়েছিল যে হিসাব খাত বা পক্ষ, আর একটা হচ্ছে হিসাবের শ্রেণী, এবং আমি আপনাদের বুঝার সুবিধার্থে এখানে যোগ করে দিলাম হিসাব সমীকরণের উপাদান, যাতে আমাদের বুঝতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থী, এখানে হিসাব খাত মূলধন হিসাব। মালিক ব্যবসা প্রতিষ্ঠানকে যদি নগদ অর্থ, পণ্য, সম্পদ, সুবিধা প্রদান করে এবং সেটি যদি আর্থিক মূল্যে পরিমাপ করা যায় তাহলে সেটিকে বলতে হবে মূলধন হিসাব। মূলধন হিসাব শ্রেণী হচ্ছে মালিকানা সত্ত্ব, আর মালিকানা সত্ত্ব হচ্ছে হিসাব সমীকরণের কোন উপাদান ওই। তাহলে আমাদের সমীকরণের প্রভাব বুঝতে আর তেমন কোনো সমস্যা হবে না। দ্বিতীয়ত বলা আছে উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব, মালিক যদি ব্যবসা প্রতিষ্ঠান থেকে নগদ অর্থ, পণ্য, সম্পদ ও সুবিধা গ্রহণ করে এবং সেটি যদি আর্থিক মূল্যে পরিমাপ করা যায় সেটিকে বলা হয় উত্তোলন হিসাব। উত্তোলন হিসাব হচ্ছে আমাদের শ্রেণী হচ্ছে মালিকানা সত্ত্ব এবং এটিরও হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ওই। আমরা ইতিপূর্বে বলেছি যে মালিক সংশ্লিষ্ট বিষয়গুলোকেই বলা হয় মালিকানা সত্ত্ব। আসলে মালিকানা সত্ত্বের তেমন বিষয় নেই। মালিকানা সত্ত্বের দুইটি বিষয়, একটা হচ্ছে মূলধন আর একটা হচ্ছে উত্তোলন। মূলধনকেও বলা হয় মালিকানা সত্ত্ব, উত্তোলনকেও বলা হয় মালিকানা সত্ত্ব। দ্যাট মিনস হিসাব সমীকরণের উপাদান হচ্ছে ওই। তারপরে আছে নগদান হিসাব। স্পষ্টভাবে বইয়ে বলা আছে যে যদি কোনো লেনদেনের ফলে কারবারে নগদ অর্থের পরিমাণ বৃদ্ধি পায় বা নগদ অর্থের পরিমাণ হ্রাস পায় তাহলে সেটাকে আমাদেরকে লিখতে হবে নগদান হিসাব। নগদান হিসাব। নগদান হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ। সম্পদ হচ্ছে হিসাব সমীকরণের উপাদান এ। তারপরে আমাদের চতুর্থ নম্বরে আছে ব্যাংক হিসাব। তো ব্যাংক হিসাবের ব্যাপারে যেটা বলা আছে যে যদি কোনো লেনদেনের ফলে কারবারের বা প্রতিষ্ঠানের ব্যাংক জমার পরিমাণ বৃদ্ধি পায় তাও সেটিকে আমাদেরকে বলতে হবে ব্যাংক হিসাব। যে যদি কোনো লেনদেনের ফলে ব্যাংক জমার পরিমাণ হ্রাস পায় তাও আমাকে সেটিকে বলতে হবে ব্যাংক হিসাব। এবং ব্যাংক হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ। সম্পদ অর্থাৎ সমীকরণের উপাদান হচ্ছে এ। ক্রয় হিসাব, এটি গুরুত্বপূর্ণ। সাধারণত একটি ব্যবসা প্রতিষ্ঠানে ব্যবসা করার উদ্দেশ্যে অর্থাৎ আনবে আবার অন্যের কাছে বিক্রি করবে, এই উদ্দেশ্যে যদি পণ্য কেনা হয় তাহলে সেটাকে বলা হবে ক্রয় হিসাব। মনে রাখা দরকার যে ব্যবসায়িক উদ্দেশ্য অর্থাৎ আনবে আবার অন্যের কাছে বিক্রয় করবে, একটা প্রতিনিয়ত প্রক্রিয়া, সেটাকেই বলা হবে ক্রয় হিসাব। ক্রয় হিসাব কোন শ্রেণীর মধ্যে পড়ে? ব্যয়। ব্যয় অর্থাৎ হিসাব সমীকরণের কোন উপাদান? ওই। তারপরে আছে বিক্রয় হিসাব। বিক্রয়, এটির ক্ষেত্রেও আমাদেরকে মাথায় রাখতে হবে যে এটিও নিয়মিত হতে হবে, অর্থাৎ ব্যবসায়িক উদ্দেশ্যে যদি পণ্য আনে এবং অন্যের কাছে বিক্রি করে তাহলে সেটিকে বলা হবে বিক্রয় হিসাব। অনিয়মিত অর্থাৎ ব্যবসায়ের প্রয়োজনে কোনো স্থায়ী সম্পদ নিয়ে আসলে বা বিক্রি করলে সেটাকে ক্রয় বিক্রয় বলা যাবে না। তো বিক্রয় হিসাব কোন শ্রেণীর মধ্যে পড়ে? আয়। আয় অর্থাৎ হিসাব সমীকরণের উপাদান ওই। তারপরেই আছে আমাদের আসবাবপত্র হিসাব। প্রিয় শিক্ষার্থীরা মনে রাখবেন, চেয়ার, টেবিল, আলমারি, শোকেস, ফাইল, ক্যাবিনেট প্রভৃতি ক্রয় করলে আমাকে অন্য হিসাব লেখা যাবে না, লিখতে হবে আসবাবপত্র হিসাব। এবং আসবাবপত্র বিক্রি করলেও আমাকে লিখতে হবে আসবাবপত্র হিসাব। আসবাবপত্র হিসাবের শ্রেণী হচ্ছে সম্পদ, আর সম্পদ হচ্ছে হিসাব সমীকরণের উপাদান হচ্ছে এ। পরবর্তীতে লেখা আছে কলকব্জা ও যন্ত্রপাতি হিসাব। কলকব্জা ও যন্ত্রপাতি হিসাব ব্যবসা প্রতিষ্ঠানে উৎপাদনের জন্য যখন কোনো প্রয়োজনীয় কলকব্জা বা যন্ত্রপাতি ক্রয় করা হয় তখন সেটিকে বলা হয় যন্ত্রপাতি হিসাব। যন্ত্রপাতি হিসাব সম্পদ। তবে মনে রাখতে হবে যে যদি যন্ত্রপাতি কেনা হয় বা যন্ত্রপাতি প্রতিস্থাপন করা হয় বা নতুন যন্ত্রপাতি সংযোজন করা হয় সেক্ষেত্রেও আমাদেরকে যন্ত্রপাতি হিসাবেই লিখতে হবে। যন্ত্রপাতি হিসাবটা হচ্ছে হিসাব শ্রেণীর সম্পদ এবং এটিরও সমীকরণের উপাদান হচ্ছে এ। পরে নবম যেটি আছে সেটি হচ্ছে ক্রয় ফেরত বা বহি ফেরত। এখন এখানে ক্রয় ফেরতটা সহজেই বোঝা যাচ্ছে যে পণ্য আনে যদি আমরা আবার পুনরায় ফেরত দিই তাহলে সেটাকে বলা হচ্ছে ক্রয় ফেরত হিসাব। কিন্তু বহি ফেরতটা বুঝতে অনেকেরই সমস্যা হয়, আসলে আমি ক্লিয়ার করে দিই। বহি ফেরত কথাটাকে যদি আমি ভাঙাই তাহলে সেটা দ্বারা যে বাইরে ফেরত, বাইরে ফেরত। তো আমি যদি ভিতরে কোনো কিছু না আনি তাহলে তো বাইরে ফেরত দিতে পারবো না, আর ভিতরে নিয়ে আসার অর্থই হচ্ছে ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত অথবা বই ফেরত, কখনো থাকে ক্রয় ফেরত, কখনো থাকে বই ফেরত। ক্রয় ফেরতও যা, বই ফেরতও তা। ক্রয় ফেরত বা বই ফেরত হচ্ছে ব্যয়। ব্যয় হিসাব সমীকরণের উপাদান ওই।
তারপরেই আছে বিক্রয় ফেরত বা আন্তঃফেরত হিসাব। বিক্রয় ফেরত আমরা সহজেই বুঝতে পারি যে বিক্রয় করা পণ্য যদি ফেরত পাওয়া যায় তাহলে সেটাকে বলা হয় বিক্রয় ফেরত হিসাব। আর আন্তঃফেরতের ক্ষেত্রে একটু সমস্যা হয়, তবে সেটি ক্লিয়ার করে দিই আমি। আন্ত মানে ভিতরে, আন্ত মানে ভিতরে, যদি ভিতরে ফেরত আসে, আমি যদি বাইরে না পাঠাই তাহলে তো ভিতরে আসবে না। তো বাইরে থেকে যখন ফেরত আসবে সেটাকে বলা হয় ভিতরে ফেরত আসে, যার কারণে বলা হয় আন্তঃফেরত হিসাব। আন্তঃফেরত হিসাব বা বিক্রয় ফেরতের হিসাবের শ্রেণী হচ্ছে আয়, এবং আয় হচ্ছে হিসাব সমীকরণের উপাদান ওই। এখানে আমরা নিয়মিত ক্লাস করাবো এবং নিয়মিত ক্লাসের মাধ্যমে আপনাদের জানাই দিব যে কোন আসলে এই হিসাব খাত এবং এই হিসাবের শ্রেণী দ্বারা সমীকরণের উপাদানের হ্রাস বৃদ্ধিটাও বোঝানো হবে পর্যায়ক্রমে। আমাদের সাথে থাকবেন। আর প্রিয় শিক্ষার্থীরা, সম্মানিত শিক্ষক, সম্মানিত অভিভাবক, আপনাদের জ্ঞাতার্থে জানাই যে কমার্স আসলে একটি যুগোপযোগী বিষয়, কিন্তু আমাদের ডোমার থানা এদিক থেকে অনেক পিছিয়ে আছে। আমি বিনীতভাবে অনুরোধ জানাবো আসলে কমার্সের দিকে ধাবিত করার জন্য। পৃথিবীতে সবাই সমান মেধা নিয়ে আসে না। আমাদের এজন্যই দেখা যাচ্ছে যে আর্টস, সায়েন্স, কমার্স ডিপার্টমেন্ট অনুযায়ী আলাদা করা হয়েছে, কিন্তু আমাদের যে স্কুলগুলোতে কমার্স আছে সেগুলোতে উল্লেখযোগ্য হারে কমার্সের সংখ্যা একবারেই কম। তো কমার্স থেকে আসলে কেরিয়ার, আত্মকর্মসংস্থান, ব্যবসা প্রত্যেকটি করা সম্ভব, এবং দেশের বড় বড় প্রতিষ্ঠানে সব জায়গায় কমার্সের শিক্ষার্থীরা বিচরণ করতেছে। সেদিক থেকে আমাদের ডোমার থানা অনেক পিছায় আছে। আপনারা আপনাদের সন্তানদের কমার্সমুখী করুন, আশা রাখি আপনারা উপকৃত হবেন, এবং আমাদের টোটালি দেশবাসী আমরা সবাই উপকৃত হব। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।